আসসালামু আলাইকুম দর্শক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আশা করছি সবাই ভালো আছেন। গুজবে ভরপুর আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। ইনফ্যাক্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে গুজবে ভরপুর পুরো বাংলাদেশ এই মুহূর্তে বর্তমানে। বাংলাদেশকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। আন্তর্জাতিক আহ, মিডিয়া, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের জনতা। আমাদের বাংলাদেশের জনতা সবকিছুকে এমন ভাবে আমরা বিশ্লেষণ করা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। একটা ধারা এখনো শুরু হয়নি, আমরা কিন্তু অলরেডি তার ইতি টেনে দিচ্ছি। তো এই সকল বিষয়গুলো নিয়েই আজকে ওপিনিয়ন বাই কাবিরে আমি থাকছি, এবং কিছু জায়গা আমি বিশ্লেষণ করব এবং কিছু জায়গা আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার পুরো কথাগুলো শুনবেন, এবং অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আমি যদি শুরুতে আজকের কিছু শিরোনাম আপনাদের সামনে তুলে ধরি। আয়নাঘর থেকে মুক্তি পেলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। দেশে দেশের পথে ডক্টর ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। প্রতিশোধ নয়, শান্তি ভালোবাসার জ্ঞান ভিত্তিক সমাজে করতে হবে, বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাশিমপুর কারাগারে বিদ্রোহ, গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। লুটপাট ধ্বংসাত্মক কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন সেনাপ্রধান। শিক্ষার্থী হত্যার বিচার বাস্তবায়ন চান সাবেক পুলিশ সদস্যরা। অন্য কোথাও যাচ্ছেন না, আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা। সহিংসতা আমাদের সবার শত্রু, শান্ত থাকুন যান, আহ্বান করেছেন ডক্টর ইউনূস। দূতাবাসের বাড়তি কর্মীদের ফেরানোর সিদ্ধান্ত ভারতের। প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন, মন্দিরে হামলার তথ্য দিতে পারলেন না আয়োজক। ডিএমপিতে যোগদান করলেন নতুন কমিশনার মাইনুল। ছবিতে রাজধানীতে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা। সো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের বাংলাদেশ। আমরা যদি আজকে একটু প্রথম আলোতে যাই, প্রথম আলোতেও দেখা যাচ্ছে, প্রথম আলোর শিরোনাম করেছে যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। সজীব ওয়াজেদ জয় বলেছেন ডক্টর ইউনূস বাংলাদেশের অস্থিতিশীল। ডক্টর ইউনূস এনডিটিভিকে বলেছেন বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মিয়ানমারেও প্রভাব পড়বে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর মণিপুরে কারফিউ জারি। পুলিশের পক্ষ থেকে আইজিপির দুঃখ প্রকাশ, পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ। ওয়েল, দর্শক শুনলেন আজকের কিছু হিট শিরোনাম। তো আশা করছি এখন আমি মূল জায়গাগুলো বিশ্লেষণ করতে পারবো। আমি কিছু জায়গা নোট ডাউন করে রেখেছি। যেমন ধরেন, আমি শুরুর একটা একটা করে শুরু করছি। বাংলাদেশের র আতঙ্ক। প্রথমত আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটি হচ্ছে র। আসলে র জিনিসটা কি এটি আমরা কম বেশি সকলেই জানি। আসলে র তে এত আতঙ্কিত হবার কিছু নাই। তারা একটি ইন্টেলিজেন্স, মানে তারা একটি ইন্টেলিজেন্স সংস্থা, মানে তারা একটি গোয়েন্দা বাহিনী। এবং তাদের কাজ কি? তারা আসলে বিভিন্ন দেশে আম, তাদের এজেন্টসরা থাকে। এবং সেই আমি যদি একদম সিম্পলি বলি আর কি, একদম সিম্পলি, অত ডিপলি বা ক্রিটিক্যালি আমি এটাকে না নিয়ে জাস্ট বলছি যে তাদের প্রত্যেকটি মানে বিভিন্ন দেশে তাদের এজেন্টস থাকে, এবং তারা ফিল্ড ওয়ার্ক করে, এবং সেই দেশের অনেক তথ্য উপাত্তগুলো আসলে তাদের দেশে তারা জানান তাদের কূটনীতিকদেরকে। তারা ডিপ্লোম্যাট পর্যায়ে যারা আছে, প্রধানমন্ত্রী পর্যন্ত সেই রিপোর্টগুলো তারা পৌঁছায়। এই ধরুন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সো র নিয়ে যে আতঙ্ক বাংলাদেশের মধ্যে, আমি পুরো গণমাধ্যম জুড়ে দেখছিলাম যে র নিয়ে একটি আতঙ্ক, এবং সেই আতঙ্কে ভরপুর পুরো বাংলাদেশ। কিছু ঘটছে সেখানে, আহ গল্প আমরা দেখতে পাচ্ছি যে র গুলি ছুটছে, র এটা করেছে, র সেটা করেছে। আসলে বিষয়টা র কিছু করে নাই। এখন
প্রথম বিষয়টা আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল এবং খুব গুরুত্বপূর্ণ একটা দেশ এবং খুব মানে ভারতের জন্য, কারণ ভারতের যে সেভেন সিস্টার আছে ওই সেভেন সিস্টারকে যদি কানেক্ট করতে হয় তাহলে বাংলাদেশের বিকল্প হতে পারে না। এটা হচ্ছে একদম সিম্পল ভাষায়, কাজ আমি খুব ক্রিটিক্যালি কোনো কিছু এক্সপ্লেইন করতে চাচ্ছি না। আমি যেহেতু আমার এই পুরো কন্টেন্টটি হয়তো বা অনেক মানে শিক্ষার্থীরাও দেখবে বা অনেক অনেক বাহিরের থেকে দেখবে বা অনেক ছোট ধরেন 18-19 বছরের যারা তারাও যেহেতু দেখবে, সো ইন দ্যাট কেস আমি যেটা একদম খুবই সিম্পল ওয়েতে বলতে চাচ্ছি, সেভেন সিস্টার মানে হচ্ছে ধরেন যে মণিপুর, নাগাল্যান্ড বা ওই পাশগুলো যেটা আছে, হ্যাঁ, আসাম, তো এই পার্টগুলো যেগুলো আছে এগুলোকে নিয়ে যে সেভেন সিস্টার ওইটাকে কানেক্ট করতে হলে বাংলাদেশের থ্রুতে কানেক্ট করতে হয় এবং বাংলাদেশের থ্রুতে কানেক্ট করাটা খুব সহজ ভারতের জন্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এই ফাঁকে আরো একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের আম, আমরা যদি সিলেটের পাশটা দেখি, ও মানে আসাম, আসামের থেকে খুব কাছে মানে কাছেই হচ্ছে অরুণাচল প্রদেশ। So, ওই অরুণাচল প্রদেশের সাথেই হচ্ছে চায়না বর্ডার এবং ওই চায়নার দাবি হচ্ছে অরুণাচল প্রদেশটা হচ্ছে তাদের, আর ভারত বলছে অরুণাচল প্রদেশটা হচ্ছে তাদের। সো এখানে দুই দেশের একটা মানে কনফ্লিক্ট আছে। সো বাংলাদেশ এখানেই খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বোথ ভারত এবং চীনের জন্য, ভৌগোলিকভাবে মানে জিও পলিটিক্যালি যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি। এটা হচ্ছে এক মানে ব্যক্তিগতভাবে এটি হচ্ছে আমার মতামত। এখন বাংলাদেশ যদি সামহাও ভারতকে এই করিডোরটা দেয়, বাংলাদেশের বুক দিয়ে চলাচল করার যে করিডোরটা যদি দেয়, তবে চায়নার জন্য জিও পলিটিক্যালি এই জায়গা মানে এটা খুব অস্থিতিশীল হয়ে পড়বে এবং এই জায়গাটাতেই চায়না কখনো চাইবে না ভারতকে বাংলাদেশ তার মানে বাংলাদেশ কখনো ভারতকে করিডোর দিক। এবং এটি একটি আম, এই 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 সকল জায়গা থেকে আসলে বাংলাদেশের উপরে ভারত, চীন সহ আপনার আরো অনেক দেশের অনেক ইন্টারেস্ট আছে। এগুলো হচ্ছে অনেক পরের বিষয়, কিন্তু আমরা যে বিষয়টা বলেছি সেটি হচ্ছে বাংলাদেশের আতঙ্ক। আসলে এই যে এর যে বিষয়গুলো নিয়ে আমরা বারবার বলতে চাইছি সেটি হচ্ছে, কিছুদিন আগে আমি দেখলাম যে বাইপালের দিকে, সাভার বাইপালের দিকে গুলি ছোড়া হয়েছে, পুলিশ বাহিনী গুলি ছুড়েছে এবং সেখানে বলা হচ্ছে যে গুলি ছুড়ছে, এগুলো হচ্ছে এর লোকজন। এবং তারপর হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম যে ফেসবুকে আপনার বিভিন্ন সম্ভবত আনসার বাহিনী অথবা আহ, কোনো একটা বাহিনী বিমানবন্দরের ভেতরে দৌড়াচ্ছে, বলা হচ্ছে যে ভারতের প্লেন ধরে তারা চলে যাবে, এগুলো হচ্ছে এই ভারতের সৈন্য। বিষয়গুলো আসলে এমন কিছুই না, এগুলো আমাদের বাংলাদেশেরই বাহিনী এবং তারা বাংলাদেশেই কাজ করছিল এবং তারা জনগণের উপর মানে মানে তারা জনগণের যেই ক্ষোভ, ওই ক্ষোভে তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে আসলে তারা নিজেদের আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে। এটি হচ্ছে একদম সিম্পল হিসাব। ওকে, এর বাহিরে আর কিছুই না, কারণ বাংলাদেশে এই মুহূর্তে এর এজেন্ট যদি থেকেও থাকে, আমি ধরেই নিচ্ছি যদি আছে, কিন্তু এর এজেন্ট কখনো গুলি ছুড়ে না। এর এজেন্টরা হচ্ছে খুব গোপনে তথ্য কালেক্ট করে এবং সেই তথ্য কালেক্ট করে সেটি তার দেশে পাঠায় এবং কে যদি কখনো কোনো অ্যাকশন নিতে হয় সেটি তারা সরকারের বিভিন্ন মানে একটা দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে তারা অ্যাকশন গুলোতে যাবে, তারা কখনো নিজেরা ফায়ারিং করবে না। ফার্স্ট থিং, এটা সবসময় মনে রাখতে হবে। তারপরে আমরা আজকেই দেখলাম যে নতুন আইজিপি জয়েন করেছেন এবং নতুন আইজিপি আপনার মইনুল ইসলাম, নতুন পুলিশের মহাপরিদর্শক জয়েন করেছেন এবং তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং উনি আজকে বলেছেন সকল পুলিশ বাহিনীকে রিকোয়েস্ট করেছেন ইনফ্যাক্ট যে জয়েন করবার জন্য আগামীকাল সন্ধ্যার মধ্যে সকল পুলিশকে, এবং আমিও আপনাদের কাছে এটি রিকোয়েস্ট করব
যে জনরোষ মানে জনরেশ যেটা মানে জনক্ষোভ যেটা সরি জনক্ষোভ যেটা এই ক্ষোভটাকে কন্ট্রোল করা আমাদের জানতে হবে, আমাদেরকে সভ্য হতে হবে। আমাদের একটা আন্দোলন করবার দরকার ছিল। আমাদের একজন দীর্ঘ বহু বছর 16 বছর যাবৎ একটি দল শাসন করে আসছিল এবং তাদের আম, উপর আমরা এতটাই বিরক্ত হয়েছি যে আসলে একটু ভাষায় প্রকাশ করার মতো না। এখন সেই সময়গুলোতে মানে সেই সময়গুলো নিয়ে আসলে আমাদের ভাবনার সময় নাই। আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সাথে অলরেডি যারা ছাত্রছাত্রী আমাদের সাথে আমরা একত্রে যারা যুদ্ধ করেছি এবং এই 1.5 মাস যুদ্ধ করে যখন আমরা একটা বিজয় ঘরে তুলে এনেছি, আমি বুঝতে পারছি সেই আবেগ এবং সেই আবেগকে অবশ্যই আমি সম্মান জানাই এবং সেই সম্মানের জায়গা থেকেই বলছি আমাদেরকে এই বিজয়টা ধরে রাখতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমাদেরকে খুব আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমি যেই কথাটা বা যে প্রোপাগান্ডাটা বা যেই গুজবটা আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছি আসলে এটা কতখানি সত্য। কোনো কিছু হয়ে গেল আর আমি সেটা শেয়ার করে দিলাম, বিষয়টা এমন না। আমি রিকোয়েস্ট করব, কোনো কিছু হলো, যদি কোনো কিছু ঘটে, তবে অবশ্যই যদি আপনার কাছে কোনো ইনফরমেশন তথ্য আসে, তবে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিছু গণমাধ্যমে আগে রিসার্চ করুন, আগে জানুন, তারপর ওই গুজবটা ফেসবুকে ছড়াতে পারেন, যদি সেই গুজবটা সত্য হয়ে থাকে। তবে আর মিথ্যা হয়ে থাকলে শুধু শুধু জনতার মাঝে, জনগণের মাঝে এবং আমাদের যারা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তাদের সবার মাঝে আসলে একটা কি বলবো, আমরা সব খুবই আনপ্রিপেয়ার্ড হয়ে যাই। আমরা এই ধরনের ইনফরমেশন তথ্য পাওয়ার ওই প্রস্তুতিটা আমরা মানে মানে ওই আমরা ওই রকম প্রস্তুত থাকি না যে আমরা এই তথ্যটা নিব। যেমন কিছুদিন আগেই আমি দেখছিলাম আপনার কি বলছে যে আহ, শেখ হাসিনা শেখ হাসিনা সম্ভবত বেলারুশে চলে যাবে। তো বিষয়টা আসলে সত্য মিথ্যা কিছুই জানি না, বাট এমন কোনো কথা হয়নি। সে সাবেক প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছেন কোথায় যাবেন না এটি হচ্ছে তার পরিবারের এবং তার দলের বিষয়। এটি এখন আর অন্তত আপনার আমার ভাবনার বিষয় না। এখন আপনার আর আমার ভাবনার বিষয় হচ্ছে আমাদের দেশ কোথায় যাবে, কোন দিকে যাবে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থী যারা আছেন তাদের অবশ্যই পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। স্কুল কলেজ খুলে যাচ্ছে এবং আমাদের ওই দিকে কনসেন্ট্রেট করাটা হচ্ছে খুবই জরুরি। আমরা জানি আমরা 300-রও অধিক ভাই বোনের রক্তের বিনিময়ে আরেকটি স্বাধীনতা অর্জন করেছি। সেই রক্তের সেই রক্তকে আমরা বৃথা যেতে দিব না, অবশ্যই যেতে দিব না। এবং সেই রক্তকে আমরা চেষ্টা করব, সেই রক্তের মাধ্যমে ছিনিয়ে আনা বিজয়কে আমরা চেষ্টা করব ওই বিজয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব এমন একটি দেশ উপহার দেবার জন্য যেটি আপনি আমি আমরা সকলে স্বপ্ন দেখেছিলাম। এখন চলে যাই হচ্ছে আরো একটি বিষয়ের উপর, যেটি হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে হচ্ছে খুবই চর্চার বিষয় এবং সেই বিষয়গুলো হচ্ছে চর্চা হচ্ছে অ্যাটাকস অন মাইনরিটি, মানে হিন্দু বৌদ্ধ মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর অ্যাটাক হচ্ছে। ডেফিনেটলি ইয়েস, ইটস রাইট, ইটস কারেক্ট। আপনি আপনি বা আমি যেটা জানি সেটা সত্য যে হিন্দুদের উপর হামলা হয়েছে এবং মন্দির ভাঙচুর হয়েছে, এটি আমরা সবাই জানি। ওকে, এখন কিছু বিষয় এই 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 জায়গাটাতে আমাকে কিছু বিষয় আনতে হয়। দেখুন, প্রথমত 16 বছর যাবত একটি দল এই দেশটাকে শাসন করেছে। তারা তাদের মতো করে এই দেশটাকে তৈরি করেছে। সব জায়গায় সকল জায়গায় তাদের ছাপ আছে, তাই নয় কি? অবশ্যই। আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন যে তাদের সকল জায়গায় ছাপ আছে। তাদের অনেক এবং নো ডাউট
মানে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরনো একটি দল, রাজনৈতিক দল, এবং অপরপক্ষে বিএনপি হচ্ছে বাংলাদেশের আরো একটি জনপ্রিয় দল, বিশাল দল। দুটি হচ্ছে বিশাল দল, একটিকে ছাড়া অপরটি আসলে আহ, কি বলবো আমি, যেমন জল ছাড়া আমি বাঁচতে পারবো না। তো গণতন্ত্রের মধ্যে এই বিশাল দুই রাজনৈতিক দল যদি মাঠে না থাকে, তাহলে কখনোই বাংলাদেশের রাজনীতির সিনটা, মানে সিনারিওটা খুব একটা বেশি ভালো হবে হবে না বলে এটা হচ্ছে আমার মতামত। এবং আমি ডেফিনেটলি চাইবো, চাইবো যে মানে বর্তমানে বাংলাদেশের সরকারে যারাই আসবে তাদের সবাইকে আমি অনুরোধ করব যে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, এবং তারা যেন মাঠে থাকতে পারে সেই সুযোগটি করে দিতে হবে। এবং অবশ্যই অবশ্যই যত অন্যায় অবিচার হয়েছে, যত লুটপাট হয়েছে সেই আমলে, সেগুলোর সুষ্ঠু বিচার তো অবশ্যই হতে হবে। এবং সেই বিচারগুলো যদি না হয়, এবং অবশ্যই সেই বিচারগুলো হতে হবে সুষ্ঠু। কাউকে ক্ষোভে বা আমাকে গত 16টা বছর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাই বলে আমি তাকে ইচ্ছাকৃতভাবে অত্যাচার করব, নির্যাতন করব, যদি ওইটাই হয় তবে কিন্তু আপনিও সেই পর্যায়েই চলে গেলেন। সো আমি আশা করব যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন অবশ্যই তাদের ফুটস্টেপ গুলা ফলো না করে। যদি সেই ফুটস্টেপ গুলাই ফলো করা হয়, তবে আমি মনে করি আমাদের বাংলাদেশের রাজনীতি কখনোই পরিবর্তন হবে না। আমি চাই একটা গণতান্ত্রিক দেশ, যেই দেশের মধ্যে অবশ্যই আপনি আমি সকলেই কথা বলতে পারবো, আমাদের গলা কখনো চেপে ধরা হবে না, আমার যা মন চায় আমি তাই বলবো, এবং সেই কথা, সেই সমালোচনা আপনাকে শুনতে হবে। এটাই হচ্ছে আমার একমাত্র কথা। এবং এই যে অ্যাটাকস অন মাইনরিটি, এই যে হিন্দুদের উপর অ্যাটাক, এটাকে আমি কিভাবে দেখছি? আসলে দেখুন, একটা দেশ যখন একটা শাসক গোষ্ঠী 16টা বছর চালায়, তখন কিন্তু ওই দেশে কিছু, যে বললাম যে ফুটস্টেপ গুলা থাকে, সেই ফুটস্টেপ গুলা কিন্তু অবশ্যই অবশ্যই খুব একদিনে কিন্তু সরে যাবে না। ঠিক আছে? আপনি যদি মানে আপনারা যদি একটু অবজার্ভ করেন, আপনারা যদি নোটিস করেন, অ্যানালাইজ করেন, যদি রিকল করার চেষ্টা করেন 2000 2004, 2005, 2010, 11, 12, 13, ঠিক আছে, তাহলে বুঝে যাবেন যে খুব দ্রুত এই সময়গুলো কাটবে না, খুব দ্রুত এই সময়গুলো কাটবে না। তবে আমাদের প্রপার বিহেভিয়ারের থ্রুতে, আমাদের সরকারের স্টেপ, যেই নেসেসারি স্টেপস গুলো আছে, ওই স্টেপস গুলো যদি আমরা প্রপার ওয়েতে আমরা নিতে পারি, তবে আশা করছি যে খুব দ্রুত এই জায়গাগুলো কেটে যাবে। এবং মাইনরিটির এই ইস্যুস গুলো, এগুলো কিছু মানে আরো কিছুদিন থাকবে, যেহেতু আমাদের দেশটার মধ্যে এই মুহূর্তে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো সরকার নেই। মুদ্রা কথা, আমরা গার্জিয়ান ছাড়া সন্তান এই মুহূর্তে। So, আমাদের একজন গার্জিয়ান দরকার। থ্যাঙ্কস, এবং থ্যাঙ্কস যে আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছে, ছাত্র ভাইয়েরা যারা আছে, প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ দিব যে এই সকলের সমন্বয়ে আমরা যে মানুষটাকে চুজ করতে পেরেছি, বা যে মানুষটাকে আমরা আন্ডারস্কোর করতে পেরেছি, ডক্টর ইউনুস, তাকে তো অবশ্যই সাধুবাদ দিতে হবে। ইনার সম্পর্কে আমি খুবই পজিটিভ, কাজ হোয়াট এভার, আমি প্রফেসর ইউনুস সম্পর্কে ধরে নিন, আমি প্রফেসর ইউনুস সম্পর্কে আমি নেগেটিভ, আমি আমার নেগেটিভ জায়গাটাকে এক সাইডে রাখবো, আমি আমার পজিটিভ জায়গাটাকে এক সাইডে রাখবো। আমি নেগেটিভিটি আমার আসলে ব্লাডে নেই, আমি নেগেটিভিটি একটু কম নেই, আমি পজিটিভিটিটাই দেখি। ওনার সম্পর্কে পাস্ট রিজিম কি বলেছে না বলেছে ওই বিষয়গুলোতে আমি যেতে চাচ্ছি না, অ্যান্ড ওই বিষয়গুলো নিয়ে আমার কোনো কনসার্ন নাই। মুদ্রা কথা এটাই, বাংলাদেশ কখনো যোগ্য মানুষকে সম্মান করতে শেখেনি, এটাই আমি বলবো। কারণ
যে মানুষটা বাংলাদেশের গর্ব হতে পারতো, এই মানুষটাকে আমরা পদে পদে হেনস্থা করেছি, নির্যাতন করেছি, অত্যাচার করেছি, মানসিকভাবে বিপর্যস্ত করেছি, এতটা ইনসাল্ট করেছি, বাট স্টিল সেই মানুষটি বাংলাদেশই ছিল, এখান থেকে পালিয়ে যায়নি। অতএব প্রফেসর ইউনুস ইজ দি বেস্ট চয়েস ফর দিস সিচুয়েশন। অ্যান্ড আমি রিকোয়েস্ট করব, এটা হচ্ছে আমার ব্যক্তিগত রিকোয়েস্ট, অন্তত 2 থেকে 3 বছর 2 থেকে 3 বছর এই ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশ চালানোর সুযোগ দিতে হবে। এটি হচ্ছে আমার ব্যক্তিগত একটি মতামত। এবং অপর দিকে বিরোধী দলীয় যে জোট আছে বা বিরোধী দল যেটা আছে, বিএনপি, একই সাথে আমি এটাই রিকোয়েস্ট করব বিএনপিকে আর একটু গোছানোর জন্য। বিকজ আমার কাছে কেন যেন মনে হয় বিএনপি এখনো অনেকটা অগোছালো। দীর্ঘ 16 বছর তারা যেই যুদ্ধ করেছে বা তারা যেভাবে জেল হেনস্থা হয়েছে এবং তাদের মাইন্ডসেট যে অবস্থাতে আছে, এই মুহূর্তে আমি মনে করি দে আর নট প্রিপেয়ার ফর ফর্মিং আ গভর্নমেন্ট ফর্মিং আ গভর্নমেন্ট আমার কাছে মনে হয় দে আর নট প্রিপেয়ার্ড। আমার মনে হয় যে তাদের সময় নেওয়া উচিত, যেহেতু আম, বেগম খালেদা জিয়ার মুক্তি হয়ে গেছে, উনি পাসপোর্ট পেয়ে গেছেন, উনি দেশের বাহিরে যাবেন, উনি একটা চিকিৎসা নেবেন, এবং কো চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান এখন লন্ডনে আছেন, ওনার অনেক প্রিপারেশনস আছে, সেগুলো শেষ করে বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে এসে তারপর হচ্ছে ওনাকে দলটাকেও তো গোছাতে হবে, এবং সেই দলটা গোছানোর পর তারপর আমি মনে করি যে মানে জনতা যাকে ভোট দিবে, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে ইনভাইট করা উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, আমি বারবার বলছি এটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যে আওয়ামী লীগ সহ সকল দলকে ইনভাইট করা উচিত। সবাই একত্রে আহ একটা সুষ্ঠু নির্বাচন করবে, এবং সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারাই একটি সরকার গড়বে। এটি আমার কাছে মনে হয়। এখন আসি যে আওয়ামী লীগ থেকে আমার যে কথাটি মনে হয়েছে, সেটি হচ্ছে সজীব ওয়াজেদ জয় রিসেন্টলি ডয়েচে ভেলেকে একটা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউতে আমি 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 যদি ইফ আই এম নট রং, সেই ইন্টারভিউতে উনি একটা কথা বলেছেন, কোট আনকোট, এখন দেশের কি হবে সেই বিষয়টি আমার বা আমার পরিবারের বিষয় নয়। তিনি এই কথা কেন বললেন এটি তিনিই ভালো বলতে পারবেন। এই বিষয় নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না, কারণ উনি যেই কথাটি বলেছেন এটি হয়তোবা ক্ষোভ থেকে বলেছেন, কিন্তু সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে, যারা মন্ত্রী পর্যায়ে ছিলেন, তাদের সবাইকে হোমওয়ার্ক করতে হবে তাদের অতীত নিয়ে। অতীতে তারা কি করেছে, কেন করেছে, জনগণের স্বার্থের বাহিরে গিয়ে তারা বহু কাজ করেছে, যে কাজগুলো হয়তোবা না করলে তারা এখনো একটি জনপ্রিয় দল বলে বিবেচিত হতো। এবং সব থেকে মজার বিষয়, মানে আমি আমি খুবই সারপ্রাইজড হয়েছি, মানে আমি কখনো এটি এক্সপেক্ট করি নাই যে 16 বছর যিনি দেশটাকে শাসন করলেন, তারপর আবার 96তেও একবার ক্ষমতায় এলেন। 96 সালে যখন ক্ষমতায় এলেন তখনও 5 বছর তিনি ছিলেন, তো টোটাল 4 টাইমস, 5 টাইমস, 5 টাইমস তিনি ইলেক্টেড হলেন। সেই মানুষটি কিভাবে এমন বিপদের দিনে তার দলের নেতাকর্মীদের রেখে চলে যেতে পারেন? বাংলাদেশের গণমাধ্যম থেকে নিয়ে যদি আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে দেখি, সব জায়গায় শুধু একটা কথা, যে উনি পালিয়েছেন। কেন উনি পালালেন? উনি কি কোনো অন্যায় করেছিলেন? নো। উনি কোনো সেফ জোনে যেতে পারতেন, উনি আর্মির শেল্টার নিতে পারতেন, উনি আহ, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বা ওনাদের ক্যাম্পে থাকতে পারতেন, উনি ক্যান্টনমেন্টে থাকতে পারতেন, ওনার বহু অপশনস ছিল। বাট উনি কেন এত বিপদের মধ্যে ওনার নেতাকর্মীদেরকে উনি ছেড়ে চলে গেলেন? এটিতে আমি খুব, মানে, বিস্ময় প্রকাশ করছি। আসলে আমি খুবই স্পিচলেস, আমি এখানে কি বলবো আমি নিজেও জানি না। উনি এইভাবে দেশ ত্যাগ করবেন এটা আমি কখনো ভাবি নাই। ইনফ্যাক্ট কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং আরো অনেকে আসলে মানে ভাবতে পারে নাই যে উনি হঠাৎ করে, ইভেন ওনার নিজের দল তো ভাবতে পারে নাই উনি হঠাৎ করে এইভাবে
দেশ ত্যাগ করবেন। প্রথম আলোর একটি রিপোর্ট যদি আমি দেখি, সেই রিপোর্টে প্রথম আলো বলছে, ইনফ্যাক্ট প্রথম আলো বলছে তারা কয়েকজন ৬-৭ জন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা বর্গের সাথে কথা বলেছেন এবং তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে উনি সোমবারে দেশ ত্যাগ করবেন, এটি তারাও জানতো না। যেহেতু তারা জানতো না, তারা সেই ব্যাপারে প্রিপেয়ার্ডও ছিল না। এবং তারা বলছে যে উনি একটি দল চালান এবং সেই দলে এতগুলো নেতাকর্মীকে উনি বিপদের মুখে ফেলে দিয়ে উনি কিভাবে আহ, পালাতে পারেন। ওনার নেতাকর্মীরাও বলছে কিভাবে পালাতে পারে। এই যে পালানোর বিষয়টি, এটা আসলে আমি মেনে নিতে পারছি না। তারপর যদি আমি তারপর যদি যাই আপনার আহ, ভারতের গলার কাটা, উনি তো চলেই গেলেন, উনি পালালেন, ওনার চ্যাপ্টার শেষ। কিন্তু যাকে আমি এত বছর যাবত আম, বন্ধু ভাবলাম, আমার বন্ধু আমাকে কেন ধোকা দিবে, আমার বন্ধুই বা আমাকে কেন ধোকা দিল। আমি যদি ভারতের আমি 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 ভারতের সাইডটাও বলবো, ডেফিনেটলি ভারতের সাইডটাও বলবো। কিন্তু ভারতের সাইডটা বলার আগে আমি আগে আপনাদেরকে এটা বলে নেই, মানবজমিন আজকে একটা লেখা লিখেছে। সেই লেখার মধ্যে মানবজমিন নাম প্রকাশ না করে একটা কোট আনকোট করে একজন কূটনৈতিক, উনি একজন কূটনীতিবিদ এবং উনি সাবেক হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, ভারতের সাবেক হাই কমিশনার ছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, মানে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে শেখ হাসিনা আহ, এখন কোথায় যেতে পারেন ভারত, মানে কোথায় যেতে পারেন। তখন উনি রিপ্লাই করলেন, যেখানে খুশি সেখানে যাক, ভারতে না এলেই হলো। বন্ধু, কিন্তু বন্ধু বলছে যেখানে খুশি সেখানে যাক, ভারতে না এলেই হলো। মানে ভারতও এখন গা বাঁচানোর চিন্তায় আছে। কেননা সামনের যে সরকার বাংলাদেশে ফর্ম করবে, সেই সরকারের সাথেও ভারতকে একটা সুন্দর ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে। এখন ভারত সেই জায়গাটির থেকে অবশ্যই শেখ হাসিনার গলার, শেখ হাসিনা এখন ভারতের জন্য একটি গলার কাটা বলে ভারত মনে করছে। ইনফ্যাক্ট শুধু ভারতের সেই কূটনীতিবিদই না, ভারতের একজন থিঙ্ক ট্যাঙ্ক শ্রুতি পটনায়ক, তারপরে হচ্ছে শ্রুতি পটনায়ক যেটা বলেছে সেটি হচ্ছে শেখ হাসিনা এখন বাংলাদেশের আহ, মানে বাংলাদেশের তো বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন উনি ভারতের খুব ভালো একজন বন্ধু ছিলেন এবং বিশ্বাস, মানে ভারত যদি কাউকে বিশ্বাস করতে পারতো তাহলে সেটা শেখ হাসিনাকেই বিশ্বাস করতে পারতো এবং আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারতো। সেই জায়গার থেকে এখন শেখ হাসিনা ভারতে গেলেন, কিন্তু ভারতের উচিত হবে সামনের যে সময়টা, সেই সময়টাতে বাংলাদেশের যেই সরকারই আসে না কেন, সেই সরকারের সাথেও ভারতকে কিন্তু একটা সম্পর্ক বজায় রাখতে হবে। এখন শেখ হাসিনা যদি ভারতে থাকে, তাহলে সমীকরণটা কিন্তু খুব উলটপালট হয়ে যাবে। এটা ভারতের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমি যদি হর্ষবর্ধন শ্রিংলার কাছে যাই, হর্ষবর্ধন শ্রিংলা শেখ হাসিনার ভারতে থাকাকে খুব বেশি একটা সমর্থন না করলেও তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে, শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় তাকে আমাদের উচিত হবে প্রপার সম্মানটুকু দিয়ে ভারতে রাখা। কারণ আমাদের যখন দরকার ছিল তখন কিন্তু উনিই ভারতের বন্ধু ছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে ভারত এখন দোটানায় আছে। একদিকে হচ্ছে তাদের ওই শুরুতেই আমি বলেছিলাম সেভেন সিস্টারের কথা, একদিকে হচ্ছে সেভেন সিস্টার, আরেকদিকে হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং তৃতীয়ত হচ্ছে যদি শেখ হাসিনা সেখানে থাকে, এই গভর্নমেন্ট বা আপকামিং গভর্নমেন্ট ভারতের সাথে কি রিয়্যাক্ট করবে সেটি নিয়েও ভারত ভাবছে। এবং আমি কখনো ভারতকে এত উদ্বিগ্ন হতে দেখি নাই। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর, মানে আওয়ামী লীগ পদত্যাগ করার পর ভারত যেই পরিমাণ উদ্বিগ্ন ছিল এবং অল পার্টি মিটিং কল করে ফেলেছে, আমি এরকম উদ্বিগ্ন কখনোই ভারতকে দেখি নাই। তো বুঝতে হবে ভারতের কাছে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ।
তবে তবে আমি আমার আম, পার্শ্ববর্তী দেশ হিসাবে, আমার নেভারহুড হিসাবে, আমার যেটা মনে হয় বর্তমানে বাংলাদেশের আপকামিং সরকারের উচিত হবে ভারতের সাথে সুসম্পর্ক রাখা, তবে আমার স্বার্থটা আগে দেখতে হবে, বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থটা আগে দেখতে হবে। তিস্তা চুক্তি, তারপর হচ্ছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশি অপারেট করবে, বাহিরের কেউ এসে অপারেট করতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটারগুলোতে বাংলাদেশি ডিসিশন নেবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে অন্য কেউ নাক গলাবে না। কেননা ভারতেও এই কথাটি আহ, এখন পানির মতো ক্লিয়ার। ভারতের জনগণও জানে যে ইন্ডিয়া তাদের দেশ বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতো। ইনফ্যাক্ট ইন্ডিয়ার, আপনি যদি এখন ভারতের প্রত্যেকটি পত্রিকা বা টেলিভিশন গুলো যদি ঘেটে দেখেন, যারা বাংলাদেশ নিয়ে কথা বলেছে তারা কিন্তু অলরেডি বলেছে যে বাংলাদেশের জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে যে ভারত বাংলাদেশের নির্বাচনগুলোতে কিছুটা প্রভাব ফেলেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য। এবং ডেফিনেটলি ইয়েস, এটিই হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ক্ষোভ যে ভারত বাংলাদেশের জনগণকে বুঝতে ফেল করে গেছে, ভারত বাংলাদেশের জনগণকে বুঝতে চায়নি। অতএব বাংলাদেশের জনগণের কাছে একটা ভুল বার্তা পৌঁছেছে ভারত সম্পর্কে, যে ভারত বাংলাদেশকে শোষণ করতে চায়। এই বার্তাটি ভারত এবং গত হয়ে যাওয়া দলটির সম্পর্কের কারণে এই জায়গাটি তৈরি হয়েছে, এবং এই ক্ষোভ জনগণের মধ্যে এখন আছে। তবে আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ভারতকে বা ভারতের জনগণ যারা আছে, আমি সবার উদ্দেশ্যে শুধু একটা রিকোয়েস্ট করতে পারি যে অবশ্যই অবশ্যই এটি একটি স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কেউ বাইরের থেকে কথা বলতে পারে না। বন্ধুপ্রতিম দেশ হিসাবে আমি মনে করি নেজ সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত, এবং সেটি হয়তো বা কূটনৈতিকভাবে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট প্রধান, উনি এবং ওনার অ্যাডভাইজার সহ বাকি যারা আছে তারা কিভাবে সেই বিষয়টি দেখবেন, এটি হচ্ছে তাদের বিষয়, এবং এটা হচ্ছে টোটালি একটি রাজনৈতিক বিষয়, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই একটা অবজারভেশন তো অবশ্যই থাকবে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অতএব যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি সবার, আই থিঙ্ক যে সবার কাছে আমি কিছু ব্যাপার স্পষ্ট করে বলতে পেরেছি, গুজবের বিষয়গুলো এবং আম, চলে যাওয়ার বিষয়গুলো, মানে আওয়ামী লীগের পদত্যাগ করার বিষয়টা, তারপর হচ্ছে ইন্ডিয়ার এখানে হস্তক্ষেপের বিষয়গুলো আমি বুঝাতে পেরেছি। তবে একটা খুব ইম্পর্টেন্ট বার্তা আমি দিতে চাইছি, সেটি হচ্ছে আমরা কিন্তু ইতি টানতে পারি না। আমরা, মানে আমরা বলছি যে আমরা একটি দলকে চাই না, ওই দল সম্পর্কে আমরা কিন্তু এখনই কোনো ইতি টানতে পারি না। উই ডোন্ট নো হোয়াট দেয়ার মোটিভ ইজ। আমরা তাদের মোটিভ সম্পর্কে কোনো ধারণাই রাখছি না। এমনও তো হতে পারে যে নতুন কোনো দেশ গড়তে পারে, এমনও তো হতে পারে যে তারা যে 6 সমন্বয়ক আছে সেই সমন্বয়কের সাথে মিলে তারা একটি নতুন আম, তারুণ্যের এক দেশ গড়তে পারে, যেখানে তরুণরাই হবে দেশের শক্তি। এমনও তো হতে পারে, কিন্তু সেই হওয়াটা আসলে আমরা একা করতে পারবো না। আমাদের এইখানটাতেই একজন পলিটিশিয়ান দরকার, একজন ম্যাচিওর পলিটিশিয়ান দরকার, এবং ডক্টর ইউনূস ইজ দ্যাট পারসন। এবং উনি যদি এই দেশটাকে একটা ভিত তৈরি করে দিয়ে যায়, আমি মনে করি যে পরবর্তী যারা, মানে একটা সুষ্ঠু নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসবে তারা আরো সুন্দর করে পরিচালনা করতে পারবে। তবে আজকের আমি 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 শেষ করার আগে আমি জাস্ট একদম শেষ মুহূর্তে আজকের আমি যেটি দেখছিলাম সেটি হচ্ছে দীর্ঘ অনেক বছর পর, দীর্ঘ আই থিঙ্ক দীর্ঘ 4-5 বছর পর বেগম জিয়াকে আজকে আমি জনগণের সামনে ভাষণ দিতে দেখেছি। তারেক জিয়াকে আমি অনেক উৎফুল্ল দেখেছি। এক ভিন্ন তারেক জিয়াকে আমি দেখেছি আজকে। সেই 2001, 2, 3, 4, 5-এর তারেক জিয়া না।
আমি আজকে দেখেছি এক নতুন তারেক জিয়াকে, নতুন তারেক রহমানকে। কেন? এটির পক্ষে আমি ডেফিনেটলি একটা এক্সপ্লেনেশন দিতে পারবো। আমি খুব ক্রিটিক্যালি অবজার্ভ করছিলাম তারেক রহমানের স্পিচ, এবং তারেক রহমানের স্পিচের মধ্যে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে তিনি চান তার মানে নতুন বাংলাদেশ হোক এক তারুণ্য নির্ভর দেশ। নতুন বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য এবং মেধাই হবে মেইন শক্তি। এবং এই নতুন দেশের মধ্যে, এই নতুন বাংলাদেশের মধ্যে থাকবে জবাবদিহিতা। উনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, এবং উনি এবং ওনার দল কিন্তু সেটাই চান। ওনারা চান বাংলাদেশ বাংলাদেশের মধ্যে পরবর্তী সরকার যেই আসুক না কেন তারা জনগণকে জবাবদিহি করবে। এবং উনি একটা স্পষ্ট বার্তা বিএনপি এবং তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে যদি কোনো লুটপাট, চাঁদাবাজি এমন কিছু বিএনপির নেতাকর্মীদের তরফ থেকে কোনো ধরনের বিচার বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যায় অথবা তারেক রহমান পর্যন্ত যায়, তবে সেই দায়ভার তারেক রহমান নিবেন না, সেটি জনগণই নিবে এবং জনগণ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। উনি কিন্তু সেটাই বলেছেন। এবং আমি বেগম জিয়ার কথাটিও যদি আমি বলি, যেমন বাংলা নিউজ 24 এর আজকের হেডলাইন হচ্ছে লেটস ক্রিয়েট পিসফুল বাংলাদেশ। খালেদা জিয়া বলেছেন যে বাংলাদেশ আমরা সকলে মিলে একটা সুন্দর একটা দেশ করি, যেই দেশের মধ্যে আর কোনো সংঘর্ষ হবে না, যে দেশের মধ্যে কোনো প্রতিশোধ নয়, যে দেশের মধ্যে থাকবে শান্তি, ভালোবাসার, জ্ঞান ভিত্তিক একটি সমাজ। এইরকমই একটি বার্তা কিন্তু উনি পৌঁছে দিয়েছেন। কিন্তু উনি কিন্তু কোনোভাবেই ইঙ্গিত দেননি যে উনি রাজনীতিতে ফিরছেন। এখন উনি দেশের উদ্দেশ্যে একটি সুন্দর বার্তা দিয়েছেন। এই বার্তাটিকে আমাদের মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্যই আমরা কোনো দল নিয়ে এই মুহূর্তে ভাবছি না, আমরা আগে কিছু রিফরমেশন নিয়ে ভাবছি, কিছু বিচার নিয়ে ভাবছি, যে অন্যায় হয়েছে, হত্যা করা হয়েছে সেগুলোর বিচার নিয়ে ভাবছি। তারপর হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, তারপর কোন দল আসবে না আসবে সেটি হচ্ছে অনেক পরের বিষয়, সেটি নিয়ে এখন আমি ভাবছি না। অবশ্যই যদি কোনো দল ক্ষমতায় আসে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ধর্ম নিরপেক্ষতা থাকতে হবে। আমরা চাই না, দেশের জনগণ চায় না যে জামাত ভিত্তিক কোনো দল ক্ষমতায় আসুক। এরকম কেউ চায় না, সবাই চায় জামাতবিহীন একটা দল ক্ষমতায় আসুক। এবং এই জায়গাটিতেই একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে ইট ডাজন্ট মিন যে জামাত রাজনীতি করতে পারবে না। ইট মিনস জামাত রাজনীতি করতে পারবে, সে তার মতো রাজনীতি করবে। জনগণ যদি তাকে একসেপ্ট করে নেয় সেটি ভিন্ন বিষয়, বাট যদি জনগণ তাকে একসেপ্ট না করে নেয় সেটি হবে অন্য আরেকটি বিষয়। কিন্তু আপাতত যদি আমি গণরায় নিয়ে যদি কথা বলি, গণরায় নিয়ে যদি আমি কথা বলতে হয়, তাহলে আমি একটা কথাই বলবো যে আপাতত দেশের জনগণ চাচ্ছে না ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের আম, কোনো কথা বা এরকম কিছু জনগণ চাইবে না। যদি কোনো একটি দল এইরকম কিছু করতে চায়, তবে আমি যেটা মনে করি তাদের অবস্থাও কিন্তু করুণ হবে। তারাও যে খুব বেশি দিন টিকতে পারবে, বিকজ জনগণের ক্ষোভ অলরেডি বাংলাদেশ দেখে ফেলেছে 2024-এ। অতএব জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন, জনগণ চায় একটা সুষ্ঠু দল, যে যার মধ্যে থাকবে সততা, যার মধ্যে কোনো থাকবে না চুরি করার নীতি, নীতি থাকবে খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। তবে যাই হোক, আহ তারেক রহমান আরো একটি কথা যেটি বলেছেন সেটি হচ্ছে উনি একটি প্রপোজাল দিয়েছেন, সেটি হচ্ছে সংসদে একটি উচ্চ কক্ষ থাকতে পারে যাকে হচ্ছে এমপি মন্ত্রীরা জবাবদিহি করবে। এরকম কিছু একটা ইঙ্গিত উনি দিয়েছেন, যেটি আমাদের সকলের কাছে খুবই ভালো লাগে, আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমার আশেপাশে যারা আছে তাদের কাছেও আশা করছি ভালো
লেগেছে। আমি যাদের সাথে অন্তত কথা বলেছি তাদের কাছে ভালো লেগেছে বিষয়গুলো। সো এই ছিল আজকের কিছু বিষয় নিয়ে কথা বলা, এবং আমি মনে করি যে খুব দ্রুত বাংলাদেশ উন্নতি করে ফেলবে এবং খুব দ্রুতই বাংলাদেশ এই জায়গাটা থেকে বের হয়ে আসবে। এবং পরবর্তী আপকামিং যেই ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই ছাত্রদের মাথায় রাখতে হবে কোনোভাবেই তাদের ইচ্ছাকে দাবানো যাবে না, এবং তাদের ইচ্ছাকে যথাযথ সম্মান দিয়েই সামনে এগিয়ে যেতে হবে এই নতুন বাংলাদেশকে। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।